এই যে তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, অর্থাৎ তোমাদের পাটিগণিত অংশের, মনে রাখবা পাটিগণিত অংশের, হ্যাঁ, পাটিগণিত অংশের প্রথম অধ্যায় এটা, যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ কোনো অধ্যায়ের শুরু করার আগে এই অধ্যায়ে নামটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে, কেননা এটা নাম। আচ্ছা, স্বাভাবিক সংখ্যাটা অ্যাকচুয়ালি কী এটা আমরা দেখি। হ্যাঁ, স্বাভাবিক, আর কারোর প্রশ্ন করার দরকার হলে অবশ্যই করবা, নিজেকে আনমিউট করে নিয়ে। স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা বলতে আসলে বোঝায় 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যাগুলোকে, 7 8 9 এই সংখ্যাগুলোকে, সংখ্যাগুলো বলতে শুধু এইগুলোই না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এইরকম সংখ্যাগুলোকেও স্বাভাবিক সংখ্যা বলে। ঠিক আছে, তার মানে 1 2 3, আচ্ছা তোমাদের তো বাংলা লিখতে হবে, ইংরেজিতে লেখা যাবে না। 1 2 3 4 5 6 ডট 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 ডট, এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, আর ভগ্নাংশ সংখ্যা, এখানে বলছে আরেকটি কথা, বলছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশটা কি? স্বাভাবিক নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো, এখন আপাতত এটাই। আচ্ছা, এবারে দেখো যে ভগ্নাংশটা অ্যাকচুয়ালি কি। ভগ্নাংশ, হ্যাঁ, ভগ্নাংশটা হচ্ছে যে যার লব ও হর থাকে। ঠিক আছে, যার লব ও হর থাকে, সেটা কি? যেমন একটি ভগ্নাংশ আমি নিলাম 1/2, যেমন একটি নিলাম 1/2, যার হর যার হর 1 2 এবং লব কত 1। ঠিক আছে, এইটা তার মানে উপরেরটা যেটা সেটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর, এটা হচ্ছে এই ভগ্নাংশ। অর্থাৎ এটাকে আমরা এরম বলতে পারি যে P/Q আকারে P/Q আকারে, হ্যাঁ, আকারে সাজানো যায়। এখন P/Q আকারটা কি? P/Qটা কি? এই যে ভগ্নাংশ, লব আর হর। ঠিক আছে, এখন P আর Qটা কি? P আর Qটা এরকম, যেটা দুইটার গুণনীয়কের মধ্যে কোনো মিল নেই। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি 9/8 অথবা 8/9, যে কোনো একটা দিতে পারি। এখন এটা কিভাবে হবে কি হবে না আমরা বুঝবো কি করে? 8/9 এটা সংখ্যা, 8/9 নিলাম। হ্যাঁ, দেখো 8-এর হচ্ছে গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে কত হয়? আবার তোমাদের খালি ইংরেজি হয়ে যাচ্ছে গো। এটা হচ্ছে কত? 8, আর একটা হচ্ছে কত? 9। এখন যদি এর গুণনীয়ক বের করি আমি, তাহলে কি হয়? 1 2 4 8 এর গুণনীয়ক, মানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, গুণনীয়ক বলতে আসলে এটা বোঝায়। আর 9 এর গুণনীয়ক হচ্ছে 1 3 9, কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। এখন দেখো এখানকার একটাও মিল নেই, এখানকার এই দুইটার মধ্যে কোনো মিল নেই। আর মিল যদি না থাকে সেটাই হচ্ছে সহমৌলিক। এটা তোমাদের জানার দরকার নাই, মুখস্থ করারও দরকার নাই, জাস্ট আমি বললাম যে আসলে কি এটা। হ্যাঁ, কেননা তোমাদের এটা অংশ না, আমি জাস্ট এই অধ্যায়ের শিরোনামটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এবারে আমরা মূল বইয়ে যাব। আসলে অঙ্কপাতনটা কি? তোমাদের মূল বইয়ে এটা আছে। অঙ্কপাতন বলতে আসলে তোমাদের বইয়ে যেরকম আছে সেরকম বোঝাই। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। 10টি প্রতীকটা এখন কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টি প্রতীক। এই 10টি প্রতীক দ্বারা তুমি যে কোনো সংখ্যা প্রকাশ করতে পারো। এখানে ওইটাই বলছে। এখন বলছে প্রতীকগুলো হলো ওখানে লিখে দিয়েছে। এগুলোকে গাজীপুর কি যেন নাম, আমার নামটা ভুলে গেছি, কিছু বলবা? না বললে দয়া করে আনমিউটটা করবা না, কারণ তোমার ওখান থেকে শব্দ আসছে। এবার দেখো, আর কিছু বললে তো অবশ্যই উন্মুক্ত, তুমি যে কোনো টাইমে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন না করে খুলে রেখে শব্দ করো না। হ্যাঁ, এগুলোকে অঙ্কপাতন বলা হয়। আচ্ছা, আমি এখানে কিন্তু আগেই লিখেছি, বুঝেছো? এগুলোকে আগেই লিখেছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 0 সহ এগুলোকে বলা হয়েছে অঙ্কপাতন। তার মানেটা কি?
এগুলোকে এগুলোকে অঙ্ক বলা হয়, আবার এগুলো সংখ্যাও, তার মানে অঙ্ক এবং সংখ্যাও। ঠিক আছে, অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে, অঙ্ক বলতে বোঝায় এরকম, এইগুলোকে জাস্ট এইগুলি হচ্ছে অঙ্ক। আমি এখান থেকে যদি তোমাদের আরও ক্লিয়ার করে বোঝাই, যে এই যে এটা আছে না, এখান থেকে এইটুকুকেই জাস্ট এইটুকুকেই অঙ্ক বলে। ডিজিট এই, আর হচ্ছে কি জানো, সংখ্যা। সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে, যা এরকম দুইটা মিলে একটি সংখ্যা হতে পারে, দুইটা মিলে একটি সংখ্যা হতে পারে, আবার একটিও হতে পারে। তার মানে এই যে এগুলোকে আমরা বললাম যে অঙ্ক, অঙ্ক একটি সংখ্যা, অঙ্ক একটি সংখ্যা কিন্তু অঙ্ক। আর এই সংখ্যা যে কোনো দুই সংখ্যা মিলে একটা হতে পারে, আবার একটাও হতে পারে। যেমন আমি যদি বলি এটা কি 100, এটা একটি সংখ্যা, বুঝতে পেরেছো? তার মানে সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্য এটা, এটাও কিন্তু একটা বোঝার বিষয়, যদিও তোমার এটা এর মধ্যে নাই। এবার বলছে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা। একটাকে আমি বলেছি প্রথমেই, স্বাভাবিক সংখ্যাটা কি? শূন্য ব্যতীত। আমি এরকম বলেছি না, এই যে আমি যদি এখানে বলি, না মুছে দিয়েছি জানি না, এই যে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 ডট ডট ডট, এগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। এবারে এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক, তার মানে নিজস্ব একটি স্বকীয়, স্বকীয় বলতে নিজস্ব, বুঝতে পেরেছো? স্বকীয় একটি অর্থ আছে, সার্থক অঙ্ক, এবং শেষটিকে শূন্য বলা হয়, যেটা আমি বলেছি। আচ্ছা, এরা শেষ দিয়েছে, আমরা এখানে শেষটাই দিই, প্রথমে দিয়ে ওদের সাথে আমাদের মিল খাচ্ছে না, তাই না? ওদের সাথে মিল খাচ্ছে না বলে হয়তো বুঝতে অসুবিধা হবে, তাহলে আমি এখানে কি করব, ওদের সাথে একটা মিল করে দিই। হ্যাঁ, হয়েছে, এইবার হয়েছে। বলা হয় সংখ্যাগুলোকে স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 0, এইটা এখানে বলেছে, বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? অঙ্ক পাতন। এবারে এইটুকু বলেছে, তাই না? এই যে সংখ্যাগুলোকে একটি নির্দিষ্ট ক্রমে সাজানো, এটা হচ্ছে অঙ্ক পাতন। এখন বলো, বুঝতে পেরেছে নাকি? বোঝা হয়েছে নিশ্চয়, ঠিক আছে? তো সংখ্যাগুলোকে তার নিজস্ব স্বকীয় বা নিজস্ব যে অর্থ আছে, সেই অর্থ অনুযায়ী সাজানো, সেটাই হচ্ছে অঙ্কপাতন হলো। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এখানে বলছে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি রীতি, মানে আমরা দেশীয়ভাবে আসলে সংখ্যাগুলোকে কিভাবে পড়ি, সেটা আমরা দেশীয়ভাবে কি পড়ি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো পড়ি না? হ্যাঁ, এগুলো পড়ি। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি 1 2 3 4 5, এটা একটি সংখ্যা। এই সংখ্যাগুলো কি এক একটা নিজস্ব একটা সার্থক অঙ্ক, যার নিজস্ব মান আছে। হ্যাঁ, আবার যদি আমি এরকম বলি যে এই কমাগুলো যদি না দেই, এরকম মনে করো না দিয়ে লিখলাম 2 3 4, তাহলে এটির একটি মান আছে, অর্থ আছে, সংখ্যা। একক, দশক, শতক, এই যে দেখো একক, দশক, শতক, হাজার, তার মানে এটা হচ্ছে 1000। আবার একক, দশক, শতক, 200, 1200, একবারে লাস্টটা পড়তে হবে 34, 1234, এটা একটি সংখ্যা। এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে পড়া হয়। এখন যদি এর পাশে আমি আরেকটা দেই, তাহলে কি হবে? দেশীয় পদ্ধতিতে সেটাও কিন্তু একটা অর্থ আছে। যেমন এরকম যদি পড়ি আমি, হ্যাঁ, সেটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত এসছি। এইটা মনে রাখবা, নিযুতের আগেরটা কি? একক, দশক, শতক, হাজার, অযুত। আগে অযুত পর্যন্ত বলি আমি। এই অযুতের ঘরকে বলা হয় 2 সংখ্যার হাজার, 2 সংখ্যার হাজার, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক অযুত সমান 10,000, এটা লিখতে পারি আমরা, পারি না? যেহেতু এখানে বলছে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 2 সংখ্যার হাজার, এই জন্য 1 অযুত সমান 10,000, এটা মাথায় রাখতে হবে। আবার এখানে বলছে একক, দশক, শতক, হাজার, এবার বলছে অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো এবার আবার 2 সংখ্যার লক্ষ, তার মানে লক্ষ, নিযুত। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 নিযুত সমান, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে লক্ষ, এর পাশে এটা হচ্ছে নিযুত, তার মানে 2 সংখ্যার লক্ষ, তার মানে এখানে লিখতে পারি 10 লক্ষ। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে দুই সংখ্যার 1 নিযুত সমান 10 লক্ষ, এটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। এই হচ্ছে কয়টা জিনিস এই অধ্যায়ে দেশীয় পদ্ধতিতে পড়ার রীতি। এখন বলো তো এটা বুঝতে পেরেছো কিনা? দেখো এই যে এখানে এটা বলেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কিন্তু এখানে দেখো হাজার দুই সংখ্যার এজন্য একটা ঘরের মধ্যে রেখেছে, লক্ষ দুই সংখ্যার একটি ঘরের মধ্যে রেখেছে, কোটি কিন্তু এক সংখ্যার অথবা আরও হতে পারে, 100 কোটি 200 কোটি 103 কোটি এরকম হতে পারে। এর এর পাশে যত সংখ্যা হবে সেই অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ছিল এইটা। এইবারে এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে জানার বিষয়, সেটি হচ্ছে যে কয় ঘর পর পর কমা দিতে হবে দেশীয় পদ্ধতিতে। ইম্পর্টেন্ট একটা বিষয়, কয় ঘর পর পর কমা দিতে হবে। আমার এখানে যা লেখা আছে সেই কয় ঘর পর পর কমা দেব। মানেটা কি? মানে প্রথমে 3 ঘর পর পর একটি কমা, প্রথমে 3 ঘর পর এক কমা। যদি এরকম বলি, আমি এরকম যদি প্রকাশ করি, এইরকম এখানে, আচ্ছা আবার ওখানে চলে গেল, যাক থাক। প্রথমে আছে এই 3টা সমান একটা কমা, এবারে এখানে বলছে না হাজার একটি ঘরের মধ্যে আছে না, এই 2টা সমান একটি হাজার, আবার এই 2টা সমান একটি কমা। মানেটা হচ্ছে এইরকম যে প্রথমটা 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এরকম করতে করতে যাবে। ঠিক আছে, এখন দেখো এইভাবে মিল হয়েছে এখানে, এই যে প্রথম 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, তারপরে যত যাবার সব 2 ঘর করে। ঠিক আছে, এইটা হচ্ছে একটু বোঝার বিষয়। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট এখন বলছে উদাহরণ, কমা বসিয়ে কথায় লেখো। ওখানে একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটিকে বলছে কমা বসিয়ে লিখতে হবে। মানেটা কি? 9। খেয়াল করে দেখো, 9 8 7 5 4 7 3 2 1, এই সংখ্যাটিকে কমা বসাতে বলছে, ব্যবহার করতে হবে। এর আগে কিন্তু আমরা শিখেছি যে প্রথম ঘরটা আছে 3 ঘর পরে, অর্থাৎ এই যে এদিক থেকে গণনা করতে হবে, বাম দিক থেকে। খেয়াল করবা, একক দশক শতক 3 ঘর প্রথম ঘর, আমি বলেছি না এরকম যে কমা বসানোর নিয়ম আছে, প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে সব 2 ঘর। তাহলে প্রথমে বসাবো 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, শেষ। এবার বলছে কমা বসিয়ে কথায় লেখো। তাহলে এখন কথায় যা হয় দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 98 কোটি হলো। এবার কি বলছে? আবার বলছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এক নিযুত সমান 10 লক্ষ, এটা আমরা জানি। তাহলে 75 লক্ষ, 75 লক্ষ, 75 লক্ষ অথবা 75 লিখলেও হয়। এবার বলছে একক দশক শতক হাজার অযুত, এই যে একক দশক শতক হাজার অযুত, তার মানে এবার 47,000, এখানে দেবো 47,000, 47,321। এই এখন বলো যে কমার ব্যবহারটা বুঝতে পেরেছো কি না? আমি আবার বলি, ডান দিক থেকে, এই যে আমি আছি না, আমার ডান দিকে এদিক থেকে শুরু করে 3 ঘর, তারপরে 2 ঘর, 2 ঘর পর পর দেশীয় পদ্ধতিতে কমা। মাথায় রাখবা, দেশীয় পদ্ধতিতে কমা, এই হচ্ছে ছিল দেশীয় পদ্ধতির কমা। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন বলো তো এইটা সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা? এই 2 ঘর পর পর তোমার যদি পরীক্ষায় আসে যে দেশীয় পদ্ধতিতে কয় ঘর পর পর কমা দিতে হয়, তুমি প্রথমে লিখবা প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর। হয়েছে? এটা কি মনে থাকবে? ইনশাল্লাহ থাকবে। ওকে, আর যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু নিজেকে আনমিউট করে আমাকে প্রশ্ন করবা যে কি সমস্যাটা হচ্ছে। ঠিক আছে? না বুঝতে পারছো না আমি কি বলছি, এটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে অবশ্যই বলবো, অবশ্যই। এবারে দেখো উদাহরণ, অঙ্কে লেখো 7,05,90,007। এটা তোমাদের কিন্তু মূল বইয়ের, আমি বই থেকে এখানে কেটে এনেছি। 7 কোটি আমরা এরকম করব। হ্যাঁ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরকম দাগ দিয়ে নেব, তা না হলে বুঝতে যাতে সমস্যা না হয়। এবারে বলছে 7 কোটি, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এখানে দেবো 7 কোটি। তারপরে কি বলছে? 5 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 লক্ষ, তারপরে কি বলছে? 90,000, একক দশক শতক হাজার
এই জায়গায় দেবো 9, এই জায়গায় দেবো 0, 90,000। তারপর কি বলছে 7, এই যে 7। এবার এই বাকিগুলো একটা করে 0 দিয়ে দেবো। দেখো হয়ে গেল। তাহলে হলো কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমার অঙ্ক ছিল 7 কোটি, তারপরে কত? 5 লক্ষ। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ, এটাও হয়েছে। তারপরে কি বলছে? 90,000। একক, দশক, শতক, হাজার, এই যে আচ্ছা 90,000 হয়নি, আর একটা 0 দিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে ঝামেলা হয়ে গেল কোথায়? 7 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা 0টা ওখানে কে তুলে দিই। এবার দেখি আমার এখানে বলছে 90,000। 90,000 হলে 2 সংখ্যার হাজার হবে। 90,000 7, এইটুকু ঠিক আছে। এবারে কি বলছে? 5 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই ঘরে হবে লক্ষ, এখানে হবে লক্ষ, লক্ষ। তারপরে করতে বলছে 7 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই জায়গায় হবে 7। ঠিক আছে তো? এখানে হবে 7। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, কত? 5 লক্ষ। তারপরে কত বলছে? 90। হ্যাঁ, এবারে ঠিক আছে। এই জায়গাটায় 0 দিলে অঙ্ক ঠিক। এই যে হয়ে গেল কোটি 50 কত? তাহলে এই যে 2 ঘর পরপর কমা। তার মানে আমার হলো হচ্ছে 7 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 5 লক্ষ হবে, আবার 50,000 হয়ে গেল। মানে কি ঝামেলা! একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7 কোটি, 5 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যত ঝামেলা মনে হচ্ছে এখানেই হচ্ছে। এবার দেখে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 90,000। এবার ঠিক আছে। এই বুঝছো? মেলা ছোট ক্লাসের অঙ্ক তো, এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা এইটা বলো, বুঝতে পেরেছো কিনা? কথায় লেখা, এটা 1 2 3 অঙ্ক হয়ে, এই কথায় লেখাগুলো এইগুলোতে বেশি আসে। আমাদের এখানে 6 7-এ আসে না বললেই চলে, তারপরে দিয়েছে আর কি। এখন দেখো উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা খুবই সহজ লিখতে পারি। যেমন 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি? আমরা লিখব আছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। লেখা বুঝতে না পারলে বলবা, তাহলে একটু স্পষ্ট করে লিখবো। হ্যাঁ, লেখা বুঝতে না পারলে অবশ্যই বলতে হবে, স্পষ্ট করে লিখবো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা যদি বৃহত্তম বলে তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 9। খেয়াল করো কিন্তু। 2 3 4 5 6 7 8 9 এবং 0 একটা আছে। এর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? এই যে 9। যদি বলি 7 অঙ্কের বৃহত্তম, তাহলে 7টাই আমরা 9 লিখব, যেহেতু সবচেয়ে বড় 9। ওকে, এখন বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে যেরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 1 2 3 4 5 6 আর একটা 7। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এইবারে বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আবার আমরা লিখব। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে কি আগে 0 লিখব? তাহলে আগে লিখলাম 0। এবার বলছে 7 অঙ্কের ক্ষুদ্রতম, তার মানে সবগুলো 0 লিখব। ঠিক আছে না? আছে ঠিক? কথা বলো তো, ঠিক আছে নাকি? একজন বলো, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা কি ঠিক আছে? জি না, ঠিক নাই। আচ্ছা কেন ঠিক নাই? আচ্ছা শূন্যের কোনো মান কোনোথাও না বসলে একমাত্র শূন্যই বোঝায়, আর কোনো মান বোঝায় না। তুমি 100টা শূন্য দাও আর 500টা শূন্য দাও, ঠিক আছে? এই জন্য এখানে কি করতে হবে? শূন্যের কাজ হচ্ছে কোনো সংখ্যার পাশে বসে ওই সংখ্যাকে সংজ্ঞায়িত করে, মানে অর্থ প্রকাশ করে। বুঝতে পেরেছো? কোনো শূন্যের কাজ হচ্ছে কোনো সংখ্যার পাশে বসে ওই সংখ্যাকে সংজ্ঞায়িত করা, মানে অর্থ প্রকাশ করা, ওই সংখ্যার অর্থ প্রকাশ করা। তাহলে শুধু এরকম যদি শূন্য দিই তবুও সে শূন্য, আবার 100টা শূন্য দিলেও সে শূন্যই প্রকাশ করে। এখন কি বুঝতে পেরেছো? এইবার দেখো, আনমিউট করো, আনমিউট করে ফেলো, এই কি মিউট করে ফেলো। হ্যাঁ থ্যাংক ইউ। এইবারে দেখো যে তাহলে আমরা কি করব? যেহেতু 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, আমরা বৃহত্তম জায়গায় 9টা 7টা 9 দিয়েছি, কিন্তু এখানে 7টা শূন্য আমরা দিতে পারছি না। কেননা 7টা শূন্য দিলেও সেই 7টা একটা শূন্যই হচ্ছে,
মূল্যটা শূন্যই হচ্ছে। তাহলে কি করব, এই জায়গাটা এখন আমরা করব যে একটা, এই শূন্যের পরে সবচেয়ে বড় সংখ্যাটা, ছোট সংখ্যাটা হচ্ছে 1, তাই আমরা একটা দিয়ে নেব, এই একটা দিয়ে নেব, দিলাম। এইবার আমরা সবগুলো শূন্য বসাতে পারি, 1 2 3 4 5 6 7। এবারে বুঝতে পেরেছো? তার মানে আমাদের এই সংখ্যাটা হলো হচ্ছে এরকম, এটা মুছে দিতে পারি যে, তাহলে এই সংখ্যাটা এরকম হলো যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 0 3 4 5 6 7। এবারে বুঝতে পেরেছো? ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক ছিল এইটা, 7 অঙ্কের ক্ষুদ্রতম আর 7 অঙ্কের বৃহত্তম। এখন যদি এখানে প্রশ্ন আসে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত, পরের সংখ্যাটি কত, এই যে 7 অঙ্কের বৃহত্তম, পরের সংখ্যা মানে 1 যোগ, তাহলে লিখবা যে পরের সংখ্যা হলে 1 যোগ, আর আগের সংখ্যা হলে, তোমার যদি পরীক্ষায় এরকম আসে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার আগের, অথবা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত, হ্যাঁ, আগের হলে, আগের সংখ্যা হলে কি হবে, বিয়োগ 1 হবে। মনে থাকবে? এইটা জাস্ট মনে রাখতে হবে, লিখে রাখবা। আমি যা করছি কিন্তু চেষ্টা করবা লেখার, হ্যাঁ, আর সমস্যা নেই, আমি এই কন্টেন্ট ভিডিও এটা রেকর্ডিং করে রাখছি, আমি রেকর্ডিং তোমাদেরকে দিয়ে দেবো, সুন্দর করে তোমরা দেখে নিবা। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে বলো, কোনো প্রশ্ন আছে নাকি? এখানে কোনো প্রশ্ন আছে? নেই, আশা করছি নেই, থাকবে না। এবারে দেখো, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এত অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তার মানে এই সংখ্যাগুলো দ্বারা আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা গঠন করব। আচ্ছা, আগে লিখি যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আচ্ছা, বৃহত্তম সংখ্যা বলতে কি, সবচেয়ে বড় সংখ্যা আগে লিখতে হবে। এখানে সবচেয়ে বড় আছে 8, তারপর আছে 7, তারপরে আছে 5, তারপর আছে 4, হ্যাঁ, তারপর আছে 4, তারপরে কত, তারপরে 3, তারপরে 0, 1 2 3 4 5 6 হয়ে গেল। এইবারে তুমি লিখবা যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম বলতে কি, সবচেয়ে ছোট সংখ্যাটা আগে নিতে হবে, সবচেয়ে ছোট হচ্ছে 3, তারপরে 0, হ্যাঁ, তারপর 4 5 8, না 7 8, এ আছে অঙ্ক, সংখ্যা ছিল। বুঝতে পেরেছ? এখন কি কোনো সমস্যা আছে? এইটা হচ্ছে অঙ্ক। এবারে এখানে কি কোনো প্রশ্ন আছে? এই অঙ্ক মনে হয় তোমরা আগে করেছো, আগে, ঠিক আছে। নেক্সট, এবারে আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, আন্তর্জাতিক পদ্ধতি কিটা আজকে শিখবো না আগামী দিন শিখবো? তোমরা যদি বলো আজকে, তাহলে আমি আজকে শেষ করে দেবো। আজকে না আগামী দিন, কও? স্যার আজকে। তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা, দেশীয় পদ্ধতিতে এতক্ষণ আমরা অঙ্ক করলাম, আর আন্তর্জাতিক পদ্ধতিটা হচ্ছে এরকম আগের মতোই, ঠিক আছে? আগে যেরকম ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইবারে হবে একক, দশক, শতক, মিলিয়ন, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। মনে থাকবে? একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এই যে দেখো, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। এবারে মনে রাখতে হবে যে আগে কমা বসিয়েছি 3 ঘর 2 ঘর 2 ঘর, আর মনে রাখবা দেশীয় পদ্ধতিতে কমা হচ্ছে কি 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে। আর আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করব কত? 3 ঘর 3 ঘর 3 ঘর 3 ঘর, সব 3 ঘর 3 ঘর। এবারে কি বুঝতে পেরেছো? তার মানে দেশীয় পদ্ধতিতে যতগুলো আমরা অঙ্ক করব সব 3 ঘর পর পর কমা বসাবো। তাহলে এখন গণনা করব কি করে? গণনা কিন্তু আমাদের এখানে লিখে দিয়েছে, দেখো, এই যে একক, দশক, শতক, হাজার পর্যন্ত একই আছে, কিন্তু হাজার আবার 3 ঘরের, তোমাকে 3 ঘরের হাজার বলতে হবে। মানেটা কি?
মানে এটা একক। আমি যদি এরকম বলি যে 3 4 5 6 7 8 9 এরকম মনে করে বললাম, ঠিক আছে। এখন এই সংখ্যাগুলো কত আন্তর্জাতিক পদ্ধতিতে? আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পরপর কমা, 3 ঘর আরও যদি 3টা দিই, আরও 3টা দিলাম 3 ঘর। তাহলে কি প্রথমে একক দশক শতক পর্যন্ত ঠিকই আছে, বাংলা দেশীয় আর আন্তর্জাতিক একই। তারপরে এখানে আবার হাজার, মানে 456,000 বলতে হবে তোমাকে, মনে থাকবে। তার মানে এটা হচ্ছে হাজার, ওই যে হাজার, 3 সংখ্যার হাজার। এবারে বলছে মিলিয়ন, 3 সংখ্যার মিলিয়ন, অর্থাৎ 123 মিলিয়ন, 3 সংখ্যার মিলিয়ন, এই যে মিলিয়ন। এইবারে বলছে কি বিলিয়ন, বিলিয়নটা আবার হচ্ছে 3 সংখ্যার বিলিয়ন, অর্থাৎ 123 বিলিয়ন। বুঝতে পেরেছ? বোঝো বিষয়টা, কিন্তু বুঝতে হবে তোমাদের। একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন, একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এই জায়গাটা যদি এই রকম হয় যে কোনটা কি, এটা জাস্ট দেশীয় পদ্ধতি হাজার পর্যন্ত একই, তবে হাজার 3 ঘরের আন্তর্জাতিক পদ্ধতিতে। তারপরে মিলিয়ন 3 ঘরের, বিলিয়ন 3 ঘরের, লক্ষ কোটি নিযুত এগুলো নাই। মনে থাকবে? হ্যাঁ, মনে রাখতে হবে না থাকলেও। এখন আমরা এইটুকু বুঝলাম যে কমার ব্যবহার পর্যন্ত এবং এখানে কি, বুঝতে পেরেছো? এটা কিন্তু লিখে নিবা এবং অবশ্যই মনে রাখার মতো পড়তে হবে। এখন দেখো যে দেশীয় আন্তর্জাতিক রীতিতে পারস্পরিক সম্পর্ক একই সাথে যদি দুইটা আমরা ব্যবহার করি তাহলে কি হবে দেখো। প্রথমে একক দশক শতক পর্যন্ত ঠিকই আছে, সেম। তাহলে আমি এখানে কি দেব? একই, একক এবং আন্তর্জাতিক নিয়ম একই। তারপরেরটা কি, এখানে বলছে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ পর্যন্ত 3 ঘর, 3 ঘরের হাজার। হ্যাঁ, তারপরে বলছে নিযুত কোটি এবং তারপরে আরও একটা ঘর সহ নিয়েছে মিলিয়ন, আর অতিরিক্ত যা আছে সব বিলিয়ন। বুঝতে পেরেছ? এখন এই জায়গাটা একটা বিষয় আছে, এই জায়গাটা একটি বিষয় আছে, সেটা হচ্ছে প্রতি 3 ঘর পরপর, আর কোটিগুলো এখানে বসিয়ে দিয়েছে, এর অঙ্ক 2 ঘর পরপর করে একটা করে লিখতে হয়, সেটা বলেছি। এবারে এই জায়গাটি যেহেতু 3 ঘর 3 ঘর 3 ঘর, তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে 1 মিলিয়ন সমান কত হাজার, 1 বিলিয়ন সমান 1 মিলিয়ন সমান কত হাজার, 1 বিলিয়ন সমান কত হাজার, এরকম আছে না? হ্যাঁ, সেইটা তোমাকে মনে রাখতে হবে খুব যত্ন সহকারে, সেটা আমি যাচ্ছি। তবে এইটুকু আগে বুঝতে পেরেছো নাকি, এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে দেশীয় পদ্ধতিতে উপরেরটা এটা আমরা জানি একক দশক শতক হাজার, অযুত লক্ষ নিযুত কোটি। আর আন্তর্জাতিক পদ্ধতিতে একক দশক শতক হাজার, মিলিয়ন বিলিয়ন, 3 ঘর পরপর কমা গণনা করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এইবার দেখো আমরা যদি যেটা বললাম যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এটা মনে রাখতে হবে। 1 মিলিয়ন সমান 10 লক্ষ কি করে? এই যে এখানে দেখো লক্ষ কোন জায়গায়, এই যে এই জায়গায় না, এই জায়গায়, এই জায়গায় 1 আর এখানে মিলিয়ন। এই 1 মিলিয়ন সমান যদি আমরা যাই এই জায়গায় যদি মিলিয়ন, 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। হ্যাঁ, 1 মিলিয়ন এই জায়গায় ক্যালকুলেশন করলে এই যে 2টা ঘর হয় না, 1 মিলিয়ন সমান এইটা নিয়েছে এরা। যেহেতু আমরা জানি যে হাজারের ঘর 2 ঘরের, এত কিছু বোঝার দরকার নেই, এখানে একটু জ্ঞানজাম আছে। সেটি হচ্ছে তোমাকে মনে রাখতে হবে জাস্ট 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি, এটা মনে রাখবা। এটুকু মনে রাখলে বাকি অঙ্কগুলো ক্লিয়ার। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি, এইটুকু মনে রাখলে অঙ্ক যত প্রকার যা আছে সব হয়ে যাবে। এটাকে একদম মনে রাখার মতো পড়তে হবে। এখন তোমার একটা অঙ্ক আছে, উদাহরণ 6 নম্বর, যে 5 বিলিয়ন সমান কত লক্ষ, 5 বিলিয়ন সমান কত লক্ষ। যেহেতু আমরা এখান থেকে জানি যে 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে এখানে আমরা লিখবো সরাসরি। যদি আমরা অঙ্ক করি যে যেহেতু 5 বিলিয়ন বলছে, এখানে ক নম্বর অঙ্কটি লিখলাম এরম যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, আছে না এরকম? হ্যাঁ, তাহলে এখন হচ্ছে 5 বিলিয়ন, অতএব 5 বিলিয়ন সমান 10 গুণ 5 লক্ষ সমান কত? 50 লক্ষ। অঙ্ক শেষ। ক নম্বর অঙ্ক শেষ হয়েছে? হয়েছে। এইবার আবার পরেরটা দেখা একটু জটিল আছে, কিন্তু এই অঙ্কটি কিন্তু জটিল। সেই জটিলটা কি দেখো, বলছে 1 বিলিয়ন সমান 100 কোটি, কিন্তু তোমার এখানে বলছে 500 কোটিতে কত বিলিয়ন। আমরা জানি ঐকিক নিয়মে যেটা চাই সেটা ডান দিকে হয়। ডান দিক মানে তুমি এই দিক থেকে অঙ্ক শুরু করলে এদিকে তোমার ডান দিক, তার মানে এইদিকে যেদিকে চাইবে ঐকিক নিয়মে যেটা চাই সেটা সবসময় ডান দিকে হয়, ঠিক আছে? তোমার ডান দিকে ডান হাত যেদিকে সেদিকে হবে যেটা চাই। তার মানে আমার এখানে চাচ্ছে বলছে 500 কোটিতে কত বিলিয়ন চাচ্ছে, তার মানে বিলিয়নটা আমরা রাখবো এই সাইডে, ঠিক আছে? এখন দেখো এই সাইডে রাখতে হলে কি করতে পারি
আমাদের এখানে 500 কোটিতে কত বিলিয়ন এটা বলছে, কিন্তু আমার এখানে আছে 100 কোটিতে 1 বিলিয়ন। তাহলে আমরা কি করব, এই জায়গায় লিখব যে 100, এখন খ নম্বর, হ্যাঁ খ নম্বর লিখব যে 100 কোটিতে, এখানে আটবে না, নিচে লিখি 100 কোটিতে কত বিলিয়ন, 1 বিলিয়ন, ওকে। অতএব 1 কোটিতে 1 বাই কত, 100 বিলিয়ন। অতএব এটা ঐকিক নিয়ম, হ্যাঁ। অতএব কত, 500, আমার অঙ্কে চাচ্ছে 500 কোটিতে কত, 1 গুণ 500 বাই 100, 0 মোকাবেলা মানে কেটে গেল, থাকলো হচ্ছে 5, এত বিলিয়ন। দেখো যেটা চাই সেটা আমি এদিকে লিখেছি, কিন্তু তোমার এখানে আছে 1 বিলিয়ন সমান 100 কোটি, মানে 100 কোটিটা এদিকে নিয়ে আসলাম, বিলিয়নটা ওইদিকে দিলাম, যেটা চাই সেটা ডানে, আমি একটাকে বললাম। এই হচ্ছে অঙ্ক দুইটা হয়ে গেল। এখন এখানে কি বুঝতে পারোনি, যদি প্রশ্ন থাকে বলতে পারো।